May I come in, sir? Yes, please. Thank you. Good morning, ma'am. Good morning, sir. Please sit down. Thank you, sir. What is your name? My name is Jibonesa Khatun. Okay. Where do you come from? I am from Purba Bardhaman. Purba Bardhaman. Yes, sir. What is the significance of your name? My name's meaning actually obsession of life or intoxication of life. Okay. Introduce yourself in English. Thank you, sir. Give me this opportunity to introduce myself. I am Jibonesa Khatun. I am from Purba Bardhaman. I live in a nuclear family with my parents, brother and sister. I have completed my graduation last year from Shamsundar College. Then I completed my B.Ed course from Rasulpur Potik College. Currently, I am doing MA course in Netaji Open Educational University, and I also prepare for any competitive exam. Good. তো ম্যাডাম আপনি যখন পড়াবেন ইংলিশ তখন কি শুধু ইংলিশই পড়াবেন নাকি বাংলাতেও পড়াবেন? স্যার আমি যেহেতু বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছি সেহেতু বাংলাটাকে পাশাপাশি রাখবো। আপনি বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছেন বলে না যে স্কুলে চাকরি করবেন সেটা বেঙ্গলি মিডিয়াম? সেই স্কুলটাও বেঙ্গলি মিডিয়াম। সেই জন্য। আপনার বাড়িতে কে কে রয়েছেন বললেন? আমার বাড়িতে আমি, আমার বাবা মার জ্যৈষ্ঠ কন্যা, এছাড়া আমার এক বোন এবং ভাই আছে। আচ্ছা, এই যে কলকাতায় এসেছেন, আগে কলকাতা আসা হয়েছে কখনো? হ্যাঁ, একবার এসেছিলাম স্যার। আচ্ছা, জীবনে আপনাদের মুসলিম কমিউনিটিতে অনেক সময় চাকরি করতে দেওয়া হয় না বা এই ধরনের কথা বলা হয়, তো আপনার কি মনে হয় এখনকার যুগে মুসলিম ফ্যামিলির মুসলিম মেয়েরা কি এগিয়ে এসছে? হ্যাঁ স্যার, অনেকটা এগিয়ে এসেছে। আগে যেমন পর্দার মধ্যে মেয়েদেরকে আটকে রাখা হতো, এখন মেয়েদেরকে পর্দার বাইরে রাখা হয়, তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়, পড়াশোনা করতে দেওয়া হয়। স্কুল সার্ভিস কমিশন হয়নি, আপনি অন্য কোনো এক্সাম দেননি? হ্যাঁ স্যার, দিয়েছি, অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দিয়েছি। আপনি এই স্কুল টিচারই হতে চাইছেন কেন? স্যার আমার ছোট থেকেই স্বপ্ন ছিল এবং আমি আমার এই স্বপ্নটা যখন প্রাইমারি স্কুলে পড়তাম আমি একজন ম্যামকে দেখে আর কি ইন্সপায়ার্ড হয়েছিলাম। বেশ, ঠিক আছে ম্যাডাম, প্রশ্ন করুন। Miss Jebonisha, your subject is English, right? Yes, ma'am. So you tell me, who is considered the father of English literature? Geoffrey Chaucer considered the father of English literature. Okay. So you tell, what poetry do you like from your SLST syllabus? I like John Keats' poem Ode to Autumn. And what are the main 4 fruits from his poem he mentioned? In this poem mentioned hazelnut, gourd, apple and grapes. Okay. Name of the 2 literary devices Charles Lamb mentioned in his essay Dream Children or Reverie? Humor, pathos, euphemism. Okay. Can you remember the name of his brother? Yes, ma'am. John Lamb. Okay. Let's tell me, what is metaphor? Metaphor is a figure of speech where two unlike things compared directly. Differentiate metaphor and simile. I use metaphor here without like and as. In simile, I also use like and as. In your syllabus of SLST, 2 poets are prized or won Nobel Prize. So who are they? They are George Bernard Shaw and William Butler Yeats. Okay. Next. আচ্ছা ম্যাডাম, বলুন তো পশ্চিমবঙ্গের যে মিড ডে মিল প্রকল্প এটা কত সালে চালু করা হয়? এটা 1995 সালে চালু করা হয়েছিল। ঠিক বলছেন আপনি? স্যার মনে তো হচ্ছে। আচ্ছা বলুন তো যে আরটিআই অ্যাক্ট এর সম্পর্কে আপনি কি জানেন? আরটিআই এর পুরো নাম হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এর বাংলা কথা হচ্ছে তথ্যের অধিকার আইন। এটা 2005 সালে চালু করা হয়েছিল। আর এটা সরকারি ক্ষেত্রে সরকার এবং জনগণের মধ্যে একটা সমঝোতা। এখানে সরকারের কাছে বিভিন্ন তথ্য থাকবে যেখানে জনগণ জানতে চাইবে কোনো তথ্য এবং জনগণ তার প্রয়োজন। এনইপি 2020 এর সম্পর্কে আপনি কি জানেন? এনইপি 2020 জাতীয় শিক্ষানীতি, এখানে আমাদের যে প্রাচীন শিক্ষানীতির নিয়ম ছিল 10+2 সেটাকে বর্তমানে চেঞ্জ করে করা হয়েছে 5+3+3+4। কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন? স্যার ডিএস কোঠারি মহাশয়। আচ্ছা, মুদালিয়ার কমিশন সম্পর্কে আপনি কি জানেন? হ্যাঁ, মুদালিয়া কমিশন এটা এর অন্য নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। এটা 1952 থেকে 53 সালের মধ্যে হয়েছিল। আর এই যে কমিশন এর লক্ষ্য ছিল যে যুব সমাজের চরিত্র গঠন, শিক্ষার মান উন্নয়ন। আমাদের শিক্ষার্থীদের সাইকেল দেওয়া হয়,
আচ্ছা, এই প্রকল্পটার নাম সবুজ সাথী প্রকল্প বলে আমরা জানি। এটা কত সালে প্রকল্পটা চালু হয়েছে বলতে পারবেন? স্যার 2000, আমার মনে হচ্ছে 2014 সালে। ঠিক আছে, আপনি একবার দেখে নেবেন। আর বলুন তো যে আমাদের যে বিদ্যালয়ে মিড ডে মিল, এই মিড ডে মিলে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার থেকে শনিবার এই যে মেনুগুলো দেওয়া হয়, কি কি মেনু দেওয়া হয়? স্যার মৌসুমী সবজি থাকে, সোয়াবিন থাকে, পোস্ত থাকে, আর ডিম থাকে। আপনার কি মনে হয় যে এই বিদ্যালয়ে যে টাকাটা মিড ডে মিলের জন্য বরাদ্দ করা হয়েছে সেটা কি যথেষ্ট, না এটা আর একটু বাড়ানো প্রয়োজন বলে মনে করেন? আমি মনে করি বাড়ানোর প্রয়োজন আছে। ম্যাডাম, আচ্ছা, আপনি বলুন বর্তমানে শাস্তিদান পদ্ধতি সম্পর্কে কি বলতে চান? এই শাস্তিদান পদ্ধতিটা আগে প্রাচীনকালে প্রচুর পরিমাণে ছিল। তখন গুরুরা তাদের শিষ্যদের ওপর এবং স্কুলের যে টিচাররা তারা ছাত্রদের ওপর মানে শাস্তি প্রদান করতেন, কিন্তু বর্তমানে এই পুরো ব্যবস্থাটাকে তুলে দেওয়া হয়েছে। কারণ বর্তমানে বলা হয়েছে যে শাস্তিদান প্রথা এটাকে একটু গাঠনিকভাবে ব্যবহার করতে। কোনো স্টুডেন্ট যদি নিয়মের বাইরে চলে যায় বা পড়াশোনা না করে তাকে বাড়ির কাজ বেশি বেশি দেবো, এবং যে ভালো কাজ করবে ভালো করবে তাকে পুরস্কার দেবো, অন্যদেরকে একটু অবহেলার মানে একটু পিছিয়ে রাখবো ইত্যাদি। আর বর্তমানে যে বর্তমান বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এখানে যে সিচুয়েশন গুলো তৈরি হয়েছে সেই সম্পর্কে আপনার মতামতটা কি? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশ বা নেপালে যে অরাজকতা সৃষ্টি হয়েছে বা এই যে আন্দোলন সৃষ্টি হয়েছে, এটা প্রথমে ছোটখাটো আন্দোলন ছিল, ছাত্র আন্দোলন ছিল, এবং একটা টাইমে এসে এটাকে বৃহত্তর গণ আন্দোলনের আকার নিয়েছে। আর এই গণ আন্দোলনে একেবারে স্টুডেন্ট থেকে শুরু করে সমগ্র জনগণ এখানে মিলিত হয়েছে, এবং তারা প্রত্যেকে তাদের নিজেদের আমাদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছে? মাননীয় ভিপি রাধাকৃষ্ণন। আচ্ছা আচ্ছা, আপনি পাস ফেল প্রথা সম্পর্কে কি বলতে চান? পাশ ফেল প্রথাটা আগে প্রাচীনকালে খুব ছিল, এবং বর্তমানে কিছুটা সময়ের জন্য একটু তুলে দেওয়া হয়, কিন্তু আবার পুনরায় এটাকে ফিরিয়ে আনা হয়েছে। তো এই পাশ ফেল প্রথার বিভিন্ন দিক আছে, নেতিবাচক এবং ইতিবাচক দিক আছে আমি নিজস্ব মনে করি। তো এই পাশ ফেল প্রথা থাকলে পারা ইতিবাচক দিক বলতে যেটা হয় সেটা হচ্ছে আমরা শিক্ষার্থীদের মান উন্নয়ন করতে পারি, তাদেরকে নির্বাচন করতে পারি, তাদের পাঠে কতটা উন্নতি হয়েছে সেটা আমরা বুঝতে পারি। আর ফেল এই ব্যাপারটা এবং যে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে তাদেরকে আমরা পুনরায় শিক্ষা দিয়ে আগিয়ে নিয়ে আসতে পারি। জাতীয় শিক্ষানীতি 2020 কি বলা আছে বলুন তো? জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা। তারপরে বলা হয়েছে যে শিক্ষার স্তরটাকে এটাকে চারটে ভাগে ভাগ করতে বলা হয়েছে, এবং শ্রেণীকক্ষটাকে আরো আধুনিক করতে বলা হয়েছে। তারপরে পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনার কথা বলা হয়েছে। শিক্ষক যে সম্পর্ক এটাকে ঠিক এখন কি ঠিক আছে মনে হয় আপনার? ছাত্র এবং শিক্ষক সম্পর্কটাকে বন্ধুর মতো হওয়া উচিত, এবং শিক্ষক এবং ছাত্রের মধ্যে যোগাযোগ থাকাটা একটা দরকার আছে, এবং একে অপরকে যেন সম্মানের চোখে দেখেন, এবং একে অপরের সম্পর্কটা যেন একটা যেন বন্ধু এবং পিতামাতার মতো। লাইক টু ইউজ টেকনোলজি ইন ইউর ক্লাসরুম? ইয়েস ম্যাম। আমি কি বাংলায় বলতে পারি? হ্যাঁ, বলুন। আমি আমার ক্লাসরুমে টেকনোলজি ইউজ করতে পারি। আমি পিপিটি ব্যবহার করব, গুগল ক্লাসরুম ব্যবহার করব। যখন দেখব যে ক্লাসে কোনো পার্ট আমি শেষ করতে পারছি না, তখন সেই ক্লাসটাকে আমি বাড়িতে বসে গুগল ক্লাসরুমের মাধ্যমে ক্লাসটা নেব। কোনো পার্ট বুঝতে স্টুডেন্টের অসুবিধা হচ্ছে, তারা সেই পার্ট থেকে অমনোযোগী হচ্ছে, তখন আমি সেটাকে ভিডিওর মাধ্যমে তাদের কাছে আকর্ষণীয় এবং ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে যদি কোনো চ্যালেঞ্জিং স্টুডেন্ট থাকে, সে যদি আপনাকে বাধা দেয় বা তার মতো করে পড়াতে বলে, তখন আপনি তাহলে কি করবেন? আমি সেই স্টুডেন্টদেরকে ক্যাটাগরি অনুযায়ী দেখবো যে কে কেমন, কে কিভাবে পিছিয়ে পড়ছে, কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কার লার্নিং অ্যাবিলিটি কেমন। রিমিডিয়াল টিচিং বলতে বুঝি যে সমস্ত স্টুডেন্টরা পিছিয়ে পড়েছে শিক্ষার দিক থেকে তাদেরকে আলাদাভাবে শিখিয়ে তাদের অপূর্ণ পাঠকে পূর্ণতা আনা। আচ্ছা, ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য বলুন তো। আচ্ছা ম্যাম, আমরা ফ্রেজ বলতে বলছি বাক্যাংশ। এই অংশটার মধ্যে একটা বাক্যের মধ্যে একটা অংশ যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কোনো সাবজেক্ট বা প্রেডিকেট থাকবে না। আর এই যেমন বললাম আই প্লেইং ফুটবল ইন দ্য গার্ডেন, এখানে ইন দ্য গার্ডেন হচ্ছে একটা ফ্রেজ। আর ক্লজ হচ্ছে একটা বাক্য, এখানে অনেকগুলো শব্দ থাকবে এবং সাবজেক্ট প্রেডিকেট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, যেমন আই লাইক টি। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন তো যে সর্বশিক্ষা মিশন কত সালে চালু করা হয়? সর্বশিক্ষা মিশন, সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। সর্বশিক্ষা অভিযান বলতে পারবেন? 2010 সালে। স্যার বেশ একবার দেখে নেবেন। ওকে স্যার। টেন্সের 12টি রূপ বলুন তো। টেন্সের 12টি রূপ। আচ্ছা ম্যাম বলছি,
টেন্সকে আমরা প্রথমে ভাগ করবো তিনটে ভাগে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আমরা প্রেজেন্ট আসছি। প্রেজেন্ট হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সাবজেক্ট, তারপরে ভার্ব আর প্লাস অবজেক্ট। আর কখনো কখনো আমরা ইউজ করি সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বাই এস প্লাস অবজেক্ট। আবার মডার্ন গ্রামার আমাদের অবজেক্টকে আবার নিচ্ছে না, ওখানে অ্যাডভার্বিয়ালকে আমরা ইউজ করে থাকি। আর একটা এক্সাম্পল দিন তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি একটু টাইম নিচ্ছি। আমরা একটা টেন্স পড়তে যদি এতক্ষণ সময় লাগে তাহলে আপনাকে কিভাবে আমরা স্কুলে চাকরি দেবো? সরি স্যার, ঘাবড়ে গেছি। ঠিক আছে, আপনি ডেমো দিতে পারবেন? ইয়েস স্যার। ঠিক আছে, আমাদেরকে আপনি পার্টিসিপেটে ধারণা দিন। ওকে স্যার, থ্যাংক ইউ এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। আমি কি এটাকে কৃত্রিম ক্লাসরুম মনে করতে পারি? হ্যাঁ। আমি কি প্রয়োজনীয় সামগ্রী নিতে পারি? হ্যাঁ। গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ? আই এম ফাইন। আজকে আমি তোমাদের পার্টিসিপেল পড়াবো। সবাই বোর্ডের দিকে দেখাও। পেনটা একটু দূরে রাখো। আমরা সবাই প্রত্যেকে ভার্ব চিনি, তাই তো? তো এই ভার্বকে আমরা জানি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব হিসাবে। তো এই নন ফাইনাইট ভার্বেরই ভাগ আছে তিনটে। এরই একটা অংশ হচ্ছে পার্টিসিপল। আপনি যখন পড়াবেন না শুধু বোর্ডে লিখবেন, কথা বলবেন না। তো এই পার্টিসিপেল হচ্ছে ভার্ব থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে? কিন্তু এর কাজ হচ্ছে নাউনের আগে বসে নাউনকে বিশেষায়িত করা বা মডিফাই করা। তো এই পার্টিসিপেল দেখতে মনে হবে এটা ভার্ব, কিন্তু এর ভার্ব থেকে উৎপত্তি, কিন্তু এটার কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো বা অ্যাডজেক্টিভও বলতে পারি। যেমন হচ্ছে দা স্লিপিং বেবি ইজ ইল। তো এখানে এই যে স্লিপিং, এটা দেখতে ভার্ব প্লাস আইএনজি মনে হলেও এটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস আইএনজি। এটা ভার্বের মতো দেখতে, কিন্তু এটা এই যে নাউন বেবি একে মডিফাই করছে। একে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এই পার্টিসিপেল আবার তিনটা ভাগ আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা ম্যাডাম, আপনি পাস্ট পার্টিসিপেলের উদাহরণটা দিন। ব্যাস তাহলে ওকে স্যার। Tea was liked by me. এখানে এই লাইকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আচ্ছা ম্যাডাম, এই লাইকড ভার্বটা ইরেগুলার ভার্ব না রেগুলার ভার্ব? রেগুলার ভার্ব। কন্টিনিউ করুন। সূর্য পূর্ব দিকে উঠে, এটা ট্রান্সলেট করুন তো। The sun rises in the east. Done. এবার এই সেন্টেন্সটা একটু ভালো, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট? এখানে the sun হচ্ছে সাবজেক্ট, rises হচ্ছে ভার্ব, in the east এটা হচ্ছে অবজেক্ট। বেশ বেশ, আপনি বাচ্চাদেরকে এই সাবজেক্ট ভার্ব আর অবজেক্টের ধারণাটা দিন। ওকে স্যার।
আচ্ছা, তোমরা সবাই দেখো প্রত্যেকে, আজকে আমি তোমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের ধারণা দেব। তো প্রথমত আমি একটা লাইন লিখেছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে একটা বাক্যে আমরা যে কথা বলবে বা যার সম্পর্কে কোনো কিছু বলবো সে হচ্ছে বাক্যের কর্তা বা সাবজেক্ট। তো এখানে আমরা পুরো বাক্যের মধ্যে কার সম্পর্কে কোনো কথা বলছি? দ্য সান। এই সান হচ্ছে আমাদের এই বাক্যের কর্তা, তো এর সম্পর্কে আমরা কথা বলছি। তো এর সম্পর্কে কথা বলছি মানে এ হচ্ছে কর্তা বা সাবজেক্ট। এবং এর সম্পর্কে আমরা যে কথাগুলো বলছি, এই যে রাইজেস ওঠা এবং ইন দা ইস্ট পূর্ব দিকে, এই পুরোটা আবার দুটো ভাগে হচ্ছে আমাদের প্রেডিকেট। এই প্রেডিকেটের মধ্যে আমরা আবার দুটো ভাগ পাচ্ছি, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে অবজেক্ট। ভার্ব হচ্ছে যেটা আমাদের অ্যাকশন, আমার যেটার মাধ্যমে আমরা কাজ করা বোঝাচ্ছি, কাজ করা, থাকা, হওয়া বোঝায়। যেমন আপনার ইন্টারভিউতে কনফিডেন্স লেভেলটা আরো একটা বেশি থাকতে হবে। মাঝে মাঝে আপনি ঘাবড়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি, হয়তো বলছেন বলতে বলতে থেমে যাচ্ছেন, সমস্যা হচ্ছে। জাতীয় শিক্ষানীতি সম্পর্কে আপনার ধারণা ঠিক কনসেপ্টটা ক্লিয়ার নেই। আপনি ইংলিশের স্টুডেন্ট হয়ে টেন্স পর্যন্ত অনেকটা ঘাবড়ে যাচ্ছেন বা ভুল বলছেন, বা হয়তো এই বোর্ডের সামনে এসে আপনি জানেন হয়তো জিনিসটা কিন্তু বলতে পারছেন না। তো এই প্রবলেমগুলো একটু সলভ করতে হবে। এবং যখন বোর্ড ওয়ার্ক করছেন, বোর্ড ওয়ার্কের সাথে কথা বলতে পারবেন। ওকে, তো ঠিক আছে, চেষ্টা করুন, আরো প্র্যাকটিস করে যান, আশা করছি ভালো ভালো হবে। আমি যেটা দেখলাম যে সাবজেক্টিভ নলেজটা একটু কমই আছে, মানে মনে হচ্ছে যেন কম কম হচ্ছে। আপনি হয়তো নার্ভাসনেসের জন্য উত্তর দিতে পারছেন না। আর অবশ্যই টেন্সটাকে তো জানতে হবে। আর মোটামুটি ঠিকই ছিল, তবে এক্সাম্পল গুলো আর একটু ডেফিনাইট হলে খুব ভালো হয়। ওভারঅল ঠিক আছে। আচ্ছা, আপনি নার্ভাস ফিল সত্যি করছেন, সেটা আপনার এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে, তো এটা একটু ঠিক করবেন, বাকি সব ঠিকঠাকই ছিল। ওকে ম্যাম। আচ্ছা, এখানে সম্মানীয় ম্যাডাম ও স্যারেরা তো বললেন সমস্ত কথা, তবে আমার ক্ষেত্রে যে প্রশ্নগুলো ছিল সেখানে আপনি প্রকল্পগুলো একটু ভালো করে দেখবেন, কত সালে কি চালু হয় আর মিড ডে মিল কত সালে চালু হয়। এটা ভাইটাল একটা তথ্য, যেটা আপনার জানা প্রয়োজন। এটা দেখবেন। আর আপনি একটু ঘাবড়ে যাচ্ছেন, যে স্যারেরা বললেন বা ম্যাডামরা বললেন, তবে আপনি আরো ভালো ইন্টারভিউ দিতে পারবেন ভবিষ্যতে। আপনার জন্য শুভকামনা রইল।